দিনটা ছিল জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠের তীব্র গরমও যেন বাঙালিদের পার্বণ মুখর উৎসাহকে দমাতে পারেনি। বিয়ের পর আমার এই প্রথম জামাই ষষ্ঠী। সকাল সকাল আমিও তাই বউকে নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমার শ্বশুরবাড়ি পাশের গ্রামেই। পায়ে হেঁটে যেতে বেশিক্ষণ সময় লাগে না। সেই অষ্টমঙ্গলার পর তোমাকে নিয়েই প্রথম বাড়ি যাচ্ছি। কি যে ভালো লাগছে। বাবা মা আজ খুব খুশি হবে। হ্যাঁ, সে আর বলতে। পৌঁছে দেখি সেখানে মেয়ে জামাইয়ের জন্য আদর আপ্যায়নের বিরাট আয়োজন। শাশুড়ি মা তার জামাইয়ের জন্য নানান পদে রান্না করেছেন। নাও বাবা, এবার শুরু করো। এ কি করেছেন মা? এই এত সব পদ আমি একা খাবো কি করে? কি যে বলো বাবা, তোমাদের অল্প বয়স, এখন খাবে না তো কবে খাবে? নাও নাও, আর দেরি না করে ঝটপট শুরু করে দেখি। আমার শাশুড়িমার হাতে রান্নার স্বাদ দুর্দান্ত। সামনে সাজিয়ে রাখা খাবারগুলোকে দেখে তাই আর নিজেকে আটকাতে পারলাম না। লুচি, বেগুন ভাজা, সোনামুগের ডাল, ভাত, 3 রকম মাছ, মাংস, চাটনি আর মিষ্টির সহযোগে থালা সাজিয়ে দিয়েছেন। আমিও একে একে সমস্ত খাবারগুলি চেটে পুটে খেলাম। আহ উম, আহ দুপুরের খাবারটা একটু বেশি হয়ে গেছে। ও হ্যাঁ, তুমি কি বলছিলে? বলছি কি, শোনো না, আজ থেকে গেলে হয় না? মাও খুব জোরাজুরি করছে। সে তো ভালো কথা। তুমি বরং মায়ের এখানে কদিন থেকেই যাও। কাল তো সোমবার, আমার অফিস আছে, আমাকে তো ফিরতেই হবে। আমি বরং কদিন বাদে এসে তোমাকে নিয়ে যাব। ওই দিনই বিকেলবেলা সবাইকে বিদায় জানিয়ে আমি বাড়ির দিকে রওনা হলাম। রাতে খাবো বলে শাশুড়িমা সাথে করে খাবারও দিয়ে দিয়েছেন। ওদের এই স্নেহ ভালোবাসায় আমার বাবা মা হারানোর দুঃখটা যেন আজ অনেকটাই কম বোধ হচ্ছে। এরম শ্বশুর শাশুড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এসব ভাবতে ভাবতে আপন মনে হেঁটে চলেছি, হঠাৎ পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাকলো। তপন, আয় তপন। ঘুরে দেখি আমাদের পাড়ার হরেন্দা চায়ের দোকানে বসে আছে। তা আপন মনে কোথায় চললি? শ্বশুর বাড়ি গিয়েছিলাম, এই এখন বাড়ি ফিরছি। আ আজ তো জামাই ষষ্ঠী, দেখে তো মনে হচ্ছে জামাই আদর ভালোই হয়েছে। তা আমাদের বৌমা কোথায়? ও কদিন বাপের বাড়িতেই থাকবে। বেশ বেশ। তা একা একা ফিরছো যখন সাবধানে যেও বাপু। সন্ধ্যের আগেই যে করেই হোক ওই আম বাগানটা পেরিয়ে যেও। এই গ্রামে এই আমবাগানটিকে নিয়ে লোকেদের মধ্যে নানান গল্পগুজব ছড়িয়ে আছে। সন্ধে হলেই ওই আমবাগানে নাকি অশনি শক্তির উপদ্রব ঘটে, তাই সন্ধ্যের পর ওই আমবাগানের কাছ দিয়েও কেউ যায় না। আমি যদিও এসব আজগুবি গপ্পে কান দিই না, তবে কোনোদিন যাচাই করেও দেখিনি, তাই একটু তাচ্ছিল্যের স্বরেই বললাম, এই আধুনিক সময় তোমরা এখনো এসব বিশ্বাস করো? তোরা লেখাপড়া জানা ছেলেপুলে এসব মানবেই বা কেন? কিন্তু যারা দেখেছে তারাও তো আর মিছে কথা কয়নি। আমি আর কথা বাড়ালাম না। আকাশেও দেখি কালো মেঘ জমেছে। বৃষ্টি শুরু হলে মুশকিলে পড়ব। তা তুমি বাড়ি যাবে না? এই চাটা শেষ করেই বেরোবো। সাথে সাইকেল আছে তো, ও আমি ঠিক পৌঁছে যাব। আমি আর দেরি না করে হাঁটা লাগালাম। কিছু দূর যাওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। বিদ্যুৎও চমকাচ্ছে। এদিকে ততক্ষণে আমি
আমবাগানের সামনাসামনি চলে এসেছি। খেয়াল করলাম আমবাগানের গাছের ঘনত্ব এত বেশি যে সেখানে বৃষ্টির জল খুব কম পড়ছে। তাই বৃষ্টি থেকে বাঁচতে বাগানের ভেতর দিয়েই চলতে লাগলাম। তবে অন্ধকারটা যেন এখানে একটু বেশি ঘনিয়েছে। বেশ গা ছমছমে একটা ব্যাপার আছে। এভাবেই কিছুক্ষণ হাঁটছি, এমন সময় মনে হলো পেছনে একটা খচখচ আওয়াজ হচ্ছে। ঘুরে তাকাতে সেরকম কিছু দেখতে পেলাম না। কিছুক্ষণ পর আবার ওই খচখচ আওয়াজটা পেলাম, কিন্তু এবার মনে হলো ওটা ক্রমাগত আমার কাছে এগিয়ে আসছে। মনে মনে ভাবলাম, কোনো জন্তু জানোয়ার নয় তো? খাবারের গন্ধে হয়তো আমার পিছু নিয়েছে। কিন্তু পেছনে ঘুরে যা দেখলাম তা দেখে আমার নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। তালের মতো একটি গোলাকার বস্তু আমার দিকে গড়িয়ে গড়িয়ে আসছে। আমি দাঁড়ালে সেটিও থামছে, আবার চলতে শুরু করলে সেটিও গড়াতে লাগছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে এক প্রকার দৌড়তেই শুরু করলাম। ঠিক এমন সময় দেখি একটা লোক ছাতা মাথায় দিয়ে সাইকেল করে বাগান পেরোচ্ছে। দূর থেকে দেখে বুঝলাম এ তো সেই হরেন্দা। আমি চিৎকার দিয়ে ডাকলাম, হরেন্দা, ও হরেন্দা, দাঁড়াও। আমি এক ছুটে কাছে গিয়ে বললাম, বাবা, তোমাকে দেখে ধরে প্রাণ এলো। উফ, তুমি ঠিকই বলেছিলে, অন্ধকারে এই আমবাগানটা পেরোনো উচিত হয়নি। চলো চলো, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। বলেই আমি সাইকেলে উঠে বসলাম। আমরা সাইকেলে করে এগোচ্ছি, হঠাৎ দেখলাম পেছনে ওই গোলাকার বস্তুটিও তার গতি বাড়িয়ে আমাদের পিছু নিয়েছে। ওটা যখন প্রায় কাছাকাছি চলে এসেছে তখন এক বিরাট বিদ্যুতের ঝলকানিতে স্পষ্ট দেখতে পেলাম ওটা কোনো বস্তু নয়, ওটা একটা মানুষের কাটা মুন্ডু। ভয়ে আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। আমি চিৎকার দিয়ে বললাম, হরেন্দা, হরেন্দা, তাড়াতাড়ি চলো, আমাদের খুব বিপদ। ঠিক সেই সময় কাটা মুন্ডুটা বিকট স্বরে বলে উঠল, কি রে, ভয় পেলে নাকি? আমি কিছুই বুঝে উঠতে পারছি না, এটা কি করে সম্ভব। ভয়ে আমার হাত পা অসাড় হয়ে যাচ্ছে। আমি আবার চেঁচিয়ে বললাম, হরেন্দা, আরো জোরে চালাও, বিপদ আমাদের পিছু নিয়েছে। কাটা মাথাটা আবার বিকট স্বরে বলল, কি হরেন হরেন করছিস? ভালো করে সে দেখ, বিপদ তোর পিছনে নয়, সামনেও আসে। এবার আমি ভালোভাবে লক্ষ্য করে দেখলাম, সত্যিই তো সামনে বসে থাকা লোকটার পোশাকের সাথে হরিন্দার পোশাকের কোনো মিল নেই। দূর থেকে অন্ধকারে সেটা বুঝতে পারিনি। এমন সময় একটা দমকা হাওয়া এসে লোকটার ছাতাটা উড়িয়ে নিয়ে গেল। আমি অবাক হয়ে দেখি লোকটার দেহের উপর কোনো মাথা নেই। গলা কাটা একটা মানুষের শরীর অবলীলায় সাইকেল চালিয়ে যাচ্ছে। ঠিক তখনই পিছন থেকে কাটা মুন্ডুটা উড়ে এসে ওই দেহের উপর পেছন ঘুরে বসলো। চোখের সামনে ঘটে চলা এই বীভৎস দৃশ্য দেখে আমার সারা শরীর পাথর হয়ে গেছে। অনুক্রমে ভয় ভয় বললাম, কে তুমি? কি চাও? বলে কিনা আমি কে? ওরে শোন রে বেটা, আমি এই আমবাগানের মালিক। সম্পত্তির লোভে আমার ভাই আমার গলা কেটে
মেরে এই আম বাগানে পুঁতে দেয়। কিন্তু আজও আমি এই আম বাগানের মালিক, বুঝলি? কিন্তু আমার একটা দুঃখ আছে। এ, মাথা কাটা যাওয়ার পর থেকে কতদিন কিছু খাইনি। তোর কাছে তো কত খাবার আছে, দে না, দে, একটু পেট ভরে খাই। এবার আমি সর্বশক্তি দিয়ে এক লাফে সাইকেল থেকে নেমে খাবার ব্যাগটা ছুঁড়ে ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালাম। কি রে, ভয় পেলি নাকি? বাড়ি পৌঁছানো অবধি আমি আর পেছন ঘুরে তাকাইনি। বাড়ি ফিরে সারা রাত আমার দু চোখের পাতা এক হলো না। এখন আমার বিশ্বাস হলো আমবাগান নিয়ে শোনা ওই অলৌকিক গল্পগুলো আসলেই সত্যি।